আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই ক্লান্ত দুপুরে এমন এক জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গাটা হয়তো আপনারা কেউ জানেন বা জানেন না। একটা ঐতিহাসিক জায়গা এটা। এটা ইচাখালী এবং নবচন্দ্রপুর, ইন্ডিয়ার ওপারে হচ্ছে ইন্ডিয়ার নবচন্দ্রপুর, আর এপারে হচ্ছে আপনার ইচাখালী। এই নবচন্দ্রপুর আর ইচাখালীর মাঝে এটা একটা ঐতিহাসিক একটা স্পট। আপনারা জানেন 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে 1950 সালে অর্থাৎ আইয়ুব খানের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা অন্তর্ভুক্ত ছিলাম। এই ওই টাইমেই যে বাংলাদেশের পূর্ব পাকিস্তান নিয়ে যে কিছু করিডোর জমি ছিল, এখানে এখানে প্রায় 700 বিঘা মতো জমি আমাদের আছে। এই জমিগুলা এই নবচন্দ্রপুরের উপরে যে 700 বিঘা জমি, এই যে দেখা যাচ্ছে এটা এটা গঙ্গা গঙ্গা খাল। এই খালের উপরে হয়েছে আপনার ইন্ডিয়া, এখন ইন্ডিয়া, আগের ওটা পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান। কিন্তু ওই টাইমে আমাদের এই জায়গাটা ওরা দখল করে নেয়। আর এই জায়গাটা দখল করে নিয়েই পাকিস্তানের তৎকালীন পাকিস্তান সরকারের সাথে এবং ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধে। যে যুদ্ধে তখনকার বর্তমান সৈনিক, তখনকার নাম ছিল ইপিআর ইপিআর এবং ইপিআর আর ইন্ডিয়ার বিএসএফ এর সঙ্গে একটা তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে এখানে আমাদের বীর সৈনিক শহীদ হয় এবং এই শহীদের এখানে কবর কবর দেয়া হয়। এই শহীদের নাম সিপাহী তরিকুল্লাহ তদানীন্তন ইপিআর। মৃত্যুর তারিখ 17 ডিসেম্বর 1950 ইংরাজি। মৃত্যুর কারণ 124 এবং 125 মেন পিলারের মধ্যবর্তী স্থানে 52 বিঘা জমি লইয়া ভারতের সাথে সংঘর্ষে উনি মারা যায়। এবং এই কবরটি সংস্কার করেন প্রথম 1 নম্বর রাইফেল ব্যাটালিয়ন 1999 সালে। এই কবরটি শনাক্ত করার পরে বাংলাদেশ বিডিআর বাহিনী এই কবরটি সংস্কার করে। এই কবরটি এখন এই অবস্থায় পড়ে আছে। তো কবরটি আমাদের হয়তো সবাই জানা নেই। আমি যারা আমার ভিডিওটি দেখছেন, এই শহীদের সবাইকে শ্রদ্ধা জানানো উচিত এবং আমাদের দেশের প্রান্তে সবাইকে এই শহীদের কবরটাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া উচিত এবং দিয়েছেও হয়তো। তবে আমরা এই শহীদের কবরটা কোথায় কি অবস্থায় আছে আমরা জানিনি। তো দেখেন, এখন এই যে জঙ্গলে ভরে গেছে এই কবরটা জঙ্গলে ভরে গেছে। এই কবরটা আমি সংস্কার, ওর আত্মীয় স্বজন আসে মাঝে মধ্যে, আমি শুনলাম এখানকার স্থানীয় লোকদের সাথে, এবং ওরা প্রায় সংস্কার করে যায়। এবং এই কবরটা যদি আমি আসার পথে আমাদের এক বিডিআর ভাইয়ের সাথে আমি আলাপ করলাম, তিনি বললেন যে আমি গতকাল এসেছি কবরটা সম্পর্কে এবং এই সিপাহী যে আত্মত্যাগ এর সম্পর্কে তার কিছুই জানা নেই। খুব দুঃখ লাগলো। তবে আমি আশা করব এই কবরটাকে জাতীয়করণ করা এবং এখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা যায় কিনা সেটা আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এটা সিদ্ধান্ত নেবে কিনা। কারণ যেহেতু এটা মুক্তিযোদ্ধার না, যেহেতু এটা বাংলাদেশ সরকারের কাজ, সরকার যদি উদ্যোগ নেয় এই স্পটটা যেন উন্মোচন করে এবং একটা বিশেষ একটা স্মৃতিসৌধের আকার ধারণ করে, যাতে আমরা এই শহীদ 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 ভাইয়ের আমরা স্মৃতিচারণ করতে পারি এবং আমরা তাকে স্মরণ রাখতে পারি। তবে আমি এখানে এই কবরটার যে বেহাল অবস্থা, তাতে আমি এই ভাইয়ের সঙ্গে আমি একটু এই ঝড়গুলো একটু পরিষ্কার করতে চাচ্ছি। ভাই একটু দেন, আমি একটু এগুলা একটু সাফ করে দিই। তবে আমি এটা সাফ করে দেবো যাতে কবরটার ভিতরে আর কোনো না থাকে এবং সবার যেন দেখতে পারে।
জঙ্গলে ভরে গেছে কবরটা। আমরা যদি ভাই আমরা যদি সচেতন হই, যেই আসুক না কেন এখানে, যদি কবরটাকে একটুখানি আমরা একটু চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, তবে ভালো লাগবে। আর এখানকার কবরটার এই সাইড গুলো আমি পরিষ্কার করে দিলাম। আর ওই সাইডে আপনার সব আছে, এই সাইডে সব আছে, সেগুলো সম্ভব হচ্ছে না। আর আমরা এবারে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান কিছু মহিলা আর কি, যারা ওপারে থাকে, তারা ওই যে এসছে ইন্ডিয়ান ওরা। হ্যাঁ, ওদেরকে একটু সাক্ষাৎ নেওয়ার যায় কিনা আমি চেষ্টা করছি। এই আপা, ভালো আছেন? এই আপাই, এদিকে তাকান। আমার এই ধরেন ভাই, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের সহযোগিতায় আমি আরো নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করব। তবে আর এখানে দীর্ঘায়িত না করে আমরা আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সম্মান করব, এই বলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।